সময় কালক্ষেপণ করব না, সরাসরি আমরা স্টেপ ম্যানেজার স্যারকে একটু ওয়েলকাম করে নেব। আমাদের আব্দুল সোহান স্যার অলরেডি চলে আসছেন কিনা আমি দেখতে পাচ্ছি না। স্যার যদি থেকে থাকেন কেউ একটু জানাবেন প্লিজ, আমি হয়তো চেক করলাম। ওকে, জি। তো আমরা সবাই আনমিউট হয়ে দুইজন স্যারকে ওয়েলকাম করে নেব, আব্দুল সোহান স্যার এবং স্টেপ ম্যানেজার স্যারকে। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। ও বেস্ট স্কুলের পক্ষ থেকে আপনাকে কংগ্রেচুলেশন এবং ওয়েলকাম। আপনারা আমাদের মিটিং এ জয়েন করেছেন। ওয়েলকাম স্যার। স্যার ওয়েলকাম, মিস্টার বাইনুল ইসলাম স্যার ওয়েলকাম। কন্টিনিউ করেন। ওকে, তো আমরা আর দেরি নয়, সরাসরি আমরা আপডেট বিশ্লেষণে যাব। এলসি মেম্বার স্যারদের খুব চমৎকার আলোচনা আছে, চমৎকার ইনফরমেশন আছে। আশা করি আপনাদের মনের মধ্যে যে অনেক কোশ্চেন, জল্পনা কল্পনা অলরেডি তৈরি হয়ে গেছে কি হতে যাচ্ছে আগামীতে, সব কিছুর অবসান এই মিটিং এর পরে ইনশাল্লাহ ঘটবে। তো হুমায়ুন স্যার কি আপনি রেডি, এবং নাজমুল হায়াত স্যার আপনারা রেডি? আমাদের হুমায়ুন কবির কমল স্যার এবং নাজমুল হায়াত স্যার, স্যাররা কি আছি 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 ওকে? ওকে, ধন্যবাদ। নাজমুল হায়াত স্যার। ওকে, থ্যাংক ইউ রহমান ওকে, ভাই। আপনাকে আমি আপনাদের ওকে স্পেশাল থ্যাঙ্কস জানাই, কারণ বিভিন্ন মিটিং এ গিয়ে যেটা দেখি সেটা হচ্ছে যে আমাদের ওয়েলকাম করতেই 2-3 মিনিট সময় নিয়ে নেয়। আমরা আপনাদের মতোই সাধারণ ফাউন্ডিং মেম্বার, সো ডোন্ট নিড টু ওয়েলকাম, সে এনি ওকে ওয়েলকাম। ওকে ওকে, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকামের কোনো আচ্ছা, প্রয়োজন নেই, আমরা না আসছি ঠিক আছে। ইনফরমেশন ওকে, দেওয়ার জন্য। তো প্রত্যেকটা ওকে, মানুষের আমরা সময়। সবাই থ্যাংক ইউ। আমি হাসান খুরশেদ স্যারকে বলবো যে আপনি প্লিজ এমডি নাজমুল হায়াত স্যার এবং হুমায়ুন কবির কমল স্যার ছাড়া সকল সম্মানিত পার্টিসিপেন্টকে আপনারা মিউট করে দিবেন। কেন, আমাদের মিটিংটা পরিচালনা করার ক্ষেত্রে এবং যারা পার্টিসিপেন্ট আছেন প্রত্যেকের সুবিধার্থে আমি এই কথাটা বলতেছি, এই জন্য যে সামনে দুইজন স্যার যে আলোচনা করবেন, খুব চমৎকার আলোচনা আছে। এর মধ্যে কেউ আনমিউট হলে আসলে আলোচনার ব্যাঘাত ঘটে এবং ওনারা যে টপিকে থাকেন বা যে আলোচনা করেন অনেক সময় খেয়ে হারায় ফেলে। এই জন্য স্যারকে বলবো আপনি দিবেন এবং পরবর্তী সময় সবাইকে আবার আনমিউট করে দিবেন। তো ধন্যবাদ স্যার। আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের সম্মানিত এমডি কমল স্যার এবং নাজমুল হায়াত স্যার। প্লিজ স্যার আপনারা আসবেন। ওবেস্ট স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আপনাদের মূল্যবান সেই এলসি মেম্বারদের আপডেট বা তারা এই বিগত দিনে কি আলোচনা করেছেন এবং আমাদের ওয়ান পেজ শিটটা আসলে আগামী দিনে কি করতে যাচ্ছে, আমরা কি পেতে যাচ্ছি, আমাদের করণীয় কি, এই বিষয়গুলি নিয়ে আপনারা আসবেন। ওয়েলকাম স্যার, মাইক্রোফোন আপনাদের। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি ওবেস্ট স্কুলের উপস্থিত সকলকে। আমরা চেষ্টা করব চলমান যে নেগেটিভিটি আছে, যেগুলো ভ্রান্ত, যেগুলো ভুল, সমস্ত কিছু আমাদের লাভলি চিয়ার স্যারের একদম ভাষ্য মতে 10 তারিখ, 16 তারিখ এবং মে মাসে 3 তারিখের যে মিটিংগুলো হয়ে গিয়েছে তার আলোকে আমরা পরিপূর্ণ একদম স্বচ্ছ ধারণা দিতে এবং কিছু সাবধানতা এবং করণীয়। তো প্রথমে আমি একটু চলে যাচ্ছি একটা ইনফরমেশনে, যেটা অলরেডি একটা ভুল বা ভ্রান্ত কিছু কথাবার্তা, মন গড়া কথাবার্তা চলছে, তার উত্তর দিচ্ছি। এখানে গতকালকে ভিন্ডিকেশন নামে একটি লাইভ সেশন পরিচালনা করেছেন রেড রেড ফান্ড। তো আমাদের রেড রেড ফান্ড এক প্রসঙ্গে বলেন যে তোমরা প্রতিদিন ওয়েস্টটাকে লগ ইন করবে, কারণ তোমাদের আপডেট সেখানে যে কোনো মুহূর্তে যে কোনো এনি আপডেট আসতে পারে। হয়তো বা আজকে নেই, কিন্তু যে কোনো মুহূর্তে তুমি এখান থেকে নিউজ পেতে পারো। আর তুমি কি মনে করো, যদি আমাকে প্রশ্ন করো এই সপ্তাহে কি আমরা অ্যাশকে দেখতে পাবো, তিনি বলেন সোজা সাপটা উত্তর, আমি জানি না। তবে আমি এতটুকু জানি, আমাদের লাভলি সিও ভেরি 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 বিজি আছেন এবং তিনি এতটাই বিজি যে তিনি নর্মাল থেকেও অ্যাবনর্মালি তিনি বিজি আছেন। সুতরাং আই ডোন্ট নো, আমি জানি না।
সেই দিনই আবার ক্রিসকে প্রশ্ন করা হলে অথবা ক্রিস নিজে থেকে বলেন যে অ্যাশের সাথে কথা হলো। অ্যাশ কাশিতে ভুগছেন এবং অনেকটাই দুর্বল হয়ে গিয়েছেন ট্রাভেলিং এর কারণে। তিনি কাগজপত্র নিয়ে খুব ট্রাভেলিং করছেন। তিনি সুপার বিজি আছেন এবং এত বিজি আছেন যে তিনি অসুস্থতার কথাও তিনি ভুলে যাচ্ছেন এবং সেটা ফাউন্ডিং মেম্বারদের জন্য তিনি বিজি আছেন এবং তিনি বিশ্ববাসীর জন্য চমক দেওয়ার জন্য তিনি বিজি আছেন। তো হয়তোবা এ সপ্তাহে আমরা অ্যাশকে পাবো না। এটা হলো ক্রিসের কথা। তারপরেও আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে পাই, আমরা রবিবার দিন অ্যাশ স্যারকে দেখতে পাবো। এখন রেড যেটা বলেছেন, তিনি আসতে পারেন হয়তোবা, কিন্তু আমার জানা নেই। ক্রিস বলছেন তিনি এত ব্যস্ত যে তিনি হয়তোবা আসবেন না। তো সেক্ষেত্রে আমরা এই যে ভুল কথাগুলো সাধারণ যারা আছি আমরা, আমাদেরকে বুঝানো হয়, এটা কেন? এই দোষে আমরা দুষ্ট কেন? আমরা সত্যি কথাটা বললেই তো হয়। যেটা এলসিরা বলেছেন সেটা বলে দেই বাস। এরপর আসলে আসবেন। না আসলেও আমরা নেগেটিভ হব না। কারণ আমাদের জন্যই তো আমাদের লাভলি সিইও খুব বেশি ব্যস্ত আছেন এবং বলছে abnormally বিজি আছেন। তাহলে এরপরও কি তার প্রতি আমাদের লাভলি সিইওর প্রতি আমাদের শ্রদ্ধাটুকু আসবে না? আমরা শুধু একটাই স্লোগান দেব, অ্যাপেল কবে পাবো? খালি অ্যাপেলের চিন্তায় আছি। কিন্তু অ্যাপেল পাওয়ার জন্য যে কোম্পানিটার কষ্ট, কোম্পানিটার যে এত কিছু, এই যে ভিন্ডিকেশন কথাটা তিনি বললেন। ভিন্ডিকেশন মানে কি? ভিন্ডিকেশন মানি দেখা যায়, জানা যায় যেটা হলো কেন ফল্ট হয়েছে, কেন ত্রুটি হয়েছে তার জন্য ক্লারিফিকেশন। আবার ভিন্ডিকেশন এর আরেকটা অর্থ যেটা কমল স্যার বললেন, ভালো লাগলো যে নজির, হ্যাঁ, যেটাকে আমরা বলি নজির। যে নজির তিনি তৈরি করেছেন। নজির মানি বা বৃত্তান্ত। হুম? সবকিছু মিলিয়ে এক জায়গায় অর্থাৎ ভিন্ডিকেশন দিয়েছেন। কেন কি হয়েছিল তার পুরো ফিরিস্তি তিনি টেনেছেন এবং ক্লারিফিকেশন করে গেছেন আমাদের কাছে। একদম পরিষ্কারভাবে ক্লিয়ার করে গেছেন। এর পরেও যদি তার বদান্যতা, তার এই যে সদয় চিন্তা ভাবনাকে যদি আমরা মূল্যায়ন না করি, তাহলে আমার প্রশ্ন জাগে মাঝে, মাঝে আমরা কি আসলেই ফাউন্ডিং মেম্বার? আমার প্রশ্ন জাগে। আমার ব্যক্তিগত কিছু ভিউ বলি। তারপর আমি চলে যাব আমার কমল স্যারের কাছে। আচ্ছা, যারা বলে অনপেসিভ আসবে না, অনপেসিভ স্কাম করেছে, অনেকে বলে। আপনারা কোন যুক্তিতে বলেন অনপেসিভ স্কাম করেছে? অনলাইন জগতে কত বছর আছেন? স্কাম মানে কি? একটা কোম্পানি যখন তার ওয়েবসাইটটাকে নিয়ে হারিয়ে যায়, যখন ওয়েবসাইটে ঢোকা যায় না বলে ইট ক্যান নট বি রিচড, হ্যাঁ? তখন তাকে আমরা বলি ওটা হারিয়ে গিয়েছে। চুরি করে চলে গিয়েছে। স্কাম মানি দুর্বৃত্তায়ন করে চলে গিয়েছে। আচ্ছা, অনপেসিভ যেখানে চলে গিয়েছিল, যে আঁধারে চলে গিয়েছিল, যদি স্কামই করত সেখান থেকে না আসলে আমরা তখন স্কাম বলতে পারতাম। বা আমাদের করণীয় কি ছিল? কিন্তু দেখেন এত কিছুর পরেও সে কিন্তু রিভাইভ করেছে। সে কিন্তু ফিরে এসেছে এবং আমরা অলরেডি যেটাই হোক আমরা আমাদের ওএসে কিন্তু আবার সে আগের মতো ঢুকতে পারছি। দ্বিতীয়ত, কোন সিইও আছে পৃথিবীতে যে এরকম এসে ভিন্ডিকেশন করবেন, ক্লারিফিকেশন করবেন, এত মানে কনফেশন করবেন, নিজের দোষকে স্বীকার করবেন ভিন্ডিকেশন এর মাধ্যমে। একে তো ক্লিয়ার করলেনই করলেন, আবার নিজের দোষটাকেও স্বীকার করলেন। পাবেন কোথাও রেয়ার? আছে কোনো? এই জায়ান্টিক কোম্পানিগুলো যেটাই থাকুক XYZ, তাদের সিইও কে কি বছরে একবার দেখতে পান? তারা তো নৌবিহার করেন, তারা তো নিজের চিন্তায় ব্যস্ত থাকেন। কই আমাদের লাভলি সিইও তো এটা করছেন না। এরপরও কি আপনাদের যারা নেগেটিভ বলছে তাদেরকে বলছি, আপনি কি একবারও ভেবেছেন আপনার জায়গা থেকে? ৩ নম্বরে, আমরা এসএসসির মামলা নিয়ে কোনো কথাই বলব না। কারণ ক্রিস গত পরশু বলেছে এটা নিয়ে কোনো কথাই বলবে না তোমরা। কারণ এটা নিয়ে আমিও কোনো কথা বলব না। কারণ একবার যেহেতু লাভলি সিইও বলেছেন তিনি এসে কনক্রিট আপডেট দেবেন, সেই আপডেটের অপেক্ষায় আমরা থাকব। আমার প্রশ্নটা অন্য জায়গায়। এসএসসির মামলা লড়তে পারে যে কোম্পানি, আমি আবারও বলি হোয়াট ইস এসএসসি জানবেন। গুগলে সার্চ দিবেন এসএসসি সম্পর্কে জানবেন। এসএসসি হলো পৃথিবীর একটি ভয়ংকরতম এমন একটা সুপ্রিম কোর্ট, এমন একটা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যেটা আমেরিকায় কোনো এমএলএম কে কখনোই মানে জন্ম দিতে দেয় না। অর্থাৎ পার্শ্ববর্তী দেশ কানাডায় কিন্তু এমএলএম আছে। কিন্তু আমেরিকাতে কোনো এমএলএম নেই। আমেরিকায় এমএলএম অবৈধ। আমেরিকার মতো দেশ এটাকে শক্ত হাতে নিয়ন্ত্রণ করছে এবং সেটা করছে এসএসসি। তাহলে যে তকমা বা যেই দোষ বা যে অপবাদ দেওয়া হলো অনপেসিভ এর বিরুদ্ধে, তাহলে এসএসসি যদি আসলেই দোষ খুঁজে পেত, এসএসসি যদি আসলেই পেত যে এটা একটা এমএলএম কোম্পানি, তাহলে কি আপনারা মনে করেন যে অনপেসিভ কে তারা আসতে দিত?
এসএসসি তো অনপেসিভ এর লঞ্চিং এর ব্যাপারে বা অনপেসিভ এর কি বলে প্রচারের ব্যাপারে কোনো বাধা দেয়নি। তারা শুধু এই জিনিসগুলো আমলে নিয়ে দেখেছে আসলে এটা কি। তারা দেখেছে এটা একটা আইটি কোম্পানি এবং এটা এআইটি কোম্পানি। এআই যুক্ত আইটি কোম্পানি। তাহলে এই কোম্পানিটা কি করে স্কাম করলো? এসএসসির সাথে লড়তে পারে যে কোম্পানি, আমরা সেই কোম্পানির ফাউন্ডিং মেম্বার। এসএসসির মতো ভয়ংকর একটি শক্তিশালী একটি ইউএস গভর্নমেন্টের সাথে যে লড়তে পারে। এখন আমরা রায় কি হবে উই ডোন্ট নো দ্যাট। রায় কি হবে সেটা আমরা জানি না। সেটা আমাদের লাভলি সিও এসে আমাদেরকে বলবেন। কিন্তু আমি এতটুকুই বললাম, যে লড়তে পারে সে অবশ্যই অথেন্টিক, সে অবশ্যই খাঁটি, সে অবশ্যই রিয়াল। এখন বলতে পারেন, "আসি বলে বন্ধু তুমি তো আসলে না।" এটা বলতে পারেন। কারণ আমাদের তো স্বভাবজাত কথাগুলো এসে যায়। আমি বলি আপনাদের, আসি করে বন্ধু যে আসতে পারল না, সেই বন্ধু তো ব্যাখ্যা দিল কেন বন্ধু আসতে পারল না। ব্যাখ্যাটা কি অযৌক্তিক? আসলেই কি দুবাই সরকারের কাছে আমাদের টাকাটা ফ্রিজিং এ আছে না? এটা কি মিথ্যা? আমাদের যে অফিসগুলো ছিল এটা কি মিথ্যা? সবই তো সত্যি। তারপরে ওই যে টাকা কবে পাবো? ওটাই আমাদের মূল ধারণা, ধা চিন্তাভাবনা। আসলে অন প্যাসিভ কে বুঝতেও পারলাম না। অন প্যাসিভ এর থিমও বুঝতে পারলাম না। আমরা আসলে ফাউন্ডিং মেম্বার হয়ে বসে আছি। যাই হোক আমি চলে যাচ্ছি। আমার কমল স্যারের কাছে প্রশ্নে চলে যাচ্ছি যে, আমরা ১০ তারিখ, ১৬ তারিখের এবং ৩ মে ৩ টা মিটিং আমরা কর্পোরেট মিটিং আমরা উপভোগ করলাম। অর্থাৎ ১০ এপ্রিল, ১৬ এপ্রিল এবং ৩ সরল বাংলায় যতটুকু পেরেছি আমাদের যোগ্যতা মতো এগুলোকে আমরা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। রাউন্ড টেবল ডিসকাশন করেছি। সবই তো ফাউন্ডিং মেম্বারদের জন্যে। আমাদের বাংলা ভাষাভাষী ভাইদের জন্য। নিজের জন্য তো এত কষ্ট করার প্রয়োজন নেই। নিজের জন্য কষ্ট 10% করলেই হয়ে যায়। নিজে জানবো বাস। নিজে এক্সাইটেড থাকবো, ঘুমিয়ে থাকবো। কিন্তু না, এখানে যেহেতু যেহেতু আমরা একটা সুযোগ পেয়েছি মানবতার কাজ করার, আমরা আমাদের বাংলা ভাষাভাষী ভাই বোনদের উপকারটা করি। তারাও পজিটিভ থাকুক। কারণ অনেকেরই সময় হয় না। অনেকের হয়তোবা সেই ইংরেজি বোঝার মতো সেই সময়টা সে পাচ্ছে না হয়তোবা। এইজন্য এই যে দৃষ্টিকোণটা থেকে আপনার বিশ্লেষণ, চমৎকার বিশ্লেষণ। অনেকের এটা হয়তোবা নেই গুণ, অন্য দিকে ব্যস্ত থাকে। ভালোই ছিল। আমরা পজিটিভ আলহামদুলিল্লাহ। বাংলা ভাষাভাষী এবং বাংলাদেশের মানুষগুলো আমরা পজিটিভ। কিন্তু বলতে হচ্ছে ইদানিং এই ২-১ দিন ধরে কোন কিছু ওয়েবিনারে সেটা হতে পারে বাংলাদেশ, হতে পারে ইন্ডিয়া, হতে পারে কলকাতা, এনিহোয়্যার কতগুলো কথা ভাসছে স্যার। আপনি প্লিজ এটা নোট করবেন এবং এটা জানতে চাচ্ছি আপনার। কথাগুলো ভাসছে এরকম, অন প্যাসিভ চলে গেছে অথবা অন প্যাসিভ আসতে অনেক দেরি হবে। অন প্যাসিভ আসতেছে না। আমাদের নতুন কোম্পানি আসতেছে এবং তোমরা সেখানে আবার নতুন করে তোমাদেরকে পেমেন্ট দিতে হবে। এই যে এই যে মিথ্যাচার, এই যে মিথ্যাচার প্রচার করা হচ্ছে এবং সরল এবং কোমলমতি ফাউন্ডিং মেম্বাররা যে বিভ্রান্ত হচ্ছে, আপনি এর কি উত্তর দেবেন স্যার প্লিজ? আপনার কাছে সবিনয়ে জানতে চাই। ওকে, থ্যাংক ইউ। সকলকে ধন্যবাদ। রাত জেগে আপনারা এখানে অপেক্ষা করতেছেন কিসের আশায়? সেটা হচ্ছে কিছু নলেজ দেয়ার এবং কিছু নলেজ নেয়ার। এই জন্যই আপনারা আছেন। তো কিন্তু তারপরও কিছু কথা থেকে যায়, সেটা হচ্ছে একটা গল্প মনে পড়ে গেল। গল্প দিয়ে শুরু করতেছি। সেটা হচ্ছে যে আমি একটা গল্প বলেছিলাম এবং এই গল্পটা অনেক আগে শুনেছিলাম কিন্তু মনে রেখেছি। সেটা হচ্ছে জোলা এবং জুলির কথা। এই জোলা কি করছে, নিজেকে খুব চালাক ভাবে। এই চালাকি করতে গিয়ে জোলা একদিন ঘোষণা দিছে যে আমাকে যদি কেউ বুঝাতে পারে তাহলে আমার যা সম্পত্তি রয়েছে আমি সব কিছু তার নামে লিখে দেব। এখন সকলেই চিন্তা করছে জোলার তো এত সম্পদ, জোলাকে বুঝানো কোনো ব্যাপার? ওকে, ঠিক আছে। তখন কি করছে, বিশাল এক মাঠের মধ্যে, আমি সংক্ষেপে বলতেছি, বিশাল এক মাঠের মধ্যে জোলা একটা বড় চেয়ার নিয়ে বসেছে। আর সেখান থেকে অনেক বুদ্ধিজীবী, অনেক জ্ঞানী গুণী ব্যক্তি তারা একে একে একদম মাঠ ভরায় ফেলছে। এক একজনের স্টাইলে জোলাকে বুঝাচ্ছে, বিভিন্ন রকম কথাবার্তা যুক্তি তর্ক দিয়ে বুঝাচ্ছে। জোলা বলতেছে ওকে ওকে ওকে। এভাবে করতে করতে যখন সন্ধ্যা হয়ে গেল, ঠিক ইতিমধ্যে পুরো এলাকা জুড়ে ছড়িয়ে গেছে যে জোলা আজকে এই ঘোষণা দিয়েছে যে যদি তাকে কেউ বুঝাতে পারে তাহলে তার যা সম্পদ রয়েছে সব কিছু তার নামে করে দিবে।
এই কথা শুনে জোলার বউ জুলি চিন্তায় পড়ে গেছে। সর্বনাশ, মাটিতে গড়াগড়ি দিয়ে সে কান্নাকাটি শুরু করছে। এটা কি হলো? আজকে তো আমার সমস্ত সম্পদ হারিয়ে যাচ্ছে, এখন কি হবে? এদিক মধ্যে খেলা শুরু। ঠিক সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা। শেষ মানুষটা যুক্তি তর্ক দিয়ে জোলাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করলেন। যখন রেজাল্ট দেওয়ার পালা, তখন সকলে অধীর আগ্রহে আছেন কে হবে সেই জয়ী। কিন্তু জোলা কি বলল? জোলা শুধু একটি কথাই বলল, যে আপনারা এখানে ধৈর্য ধরে সারা দিন ধরে আমার সাথে কথোপকথন করেছেন, যা বোঝাতে চেষ্টা করেছেন, অ্যাকচুয়ালি আপনারা কেউ আমাকে বোঝাতে পারেননি, আমি কারো কথাই বুঝতে পারিনি। এইরকম জোলা আমাদের এই ফাউন্ডিং মেম্বারদের মধ্যে রয়েছে, যারা এস স্যারের প্রত্যেকটা মিটিং খুব সুন্দরভাবে দেখে, খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করে, কিন্তু ঠিক মিটিং শেষ হওয়ার পরে তারা বলে দেয় যে আমি কিছুই বুঝলাম না, তাদের কার্যকলাপে তাই বলে দিচ্ছে তারা হচ্ছে সেই ধরনের জোলা। আশা করি আপনারা কেউ এই জোলার সঙ্গে নেই, থাকবেনও না, কারণ আপনিও সেরকম হয়ে যাবেন। অতি চালাক। এই চালাকিটা বাদ দেন। এর স্যার আমাদের ডিরেক্ট বলেছেন যে অনপ্যাসিভ একটা হচ্ছে ব্র্যান্ড, এই ব্র্যান্ড কখনো চেঞ্জ হয় না, কখনো হওয়ার নয়। অনপ্যাসিভের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোও চেঞ্জ হবে না, শুধুমাত্র সিস্টেমটাকে চেঞ্জ করা হবে। কোন সিস্টেম? যেটা আমরা শুরুতে সকলেই দেখেছিলাম, একটা আমাদের লেভেলের সিস্টেম দেখেছিলাম, যেটা ছিল আমাদেরকে ইনফ্লুয়েন্স করার জন্য, যাতে আমরা সকলেই একসঙ্গে এই পৃথিবীকে চেঞ্জ করার জন্য আমরা একে অপরের কাছে এই তথ্যগুলো বিনিময় করি। তার জন্য আমাদেরকে পুরস্কৃত করবেন, তার একটা লেভেল ছিল। কিন্তু এটা ছিল একদম সুন্দর মন মানসিকতা নিয়ে, যে আমরা তো সকলেই সাধারণভাবে ভেবে থাকি যে আমি লাভ না পেলে কাজ করব কেন, এটা আমরা সকলেই ভাবি। সেজন্য আমাদেরকে বলেছিল, যেটা আপনারা দেখবেন জিমেইল বলেন, গুগল বলেন, যে কিছু, যে কোনো কোম্পানি, সব কিছু তারা কিন্তু এভাবেই কাজ করে থাকে। আমরাও সেটা করতে চেয়েছিলাম, কিন্তু কি কতিপয় মানুষ আমাদের মিশনটাকে হাইড রেখে সেই জিনিসটাকে তারা উপস্থাপন করে আমাদের নামে একটা ব্লেম দেয়, যার কারণে আমরা যেহেতু রিয়েলভাবে আছি, আমরা যেহেতু একদম লক্ষ্য যেটা আমাদের প্রযুক্তিকে মানুষের সামনে নিয়ে আসা, এবং এই প্রযুক্তিকে ব্যবহার করে 97% পিপলদেরকে একটা স্বয়ংসম্পূর্ণ জীবন যাতে তারা পালন করতে পারে, যাতে তারা সুন্দরভাবে চলতে পারে, যাতে এই টেকনোলজির বদলতে পুরো পৃথিবীটা সুন্দর একটা রূপ পায়। এ কারণেই আমাদের অ্যাশ স্যার কিন্তু শুরু থেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এবং তিনি 2023 সালে আমরা যখন ও কানেক্ট ব্যবহার করেছি, পারচেস করেছি, এই ঘটনাগুলো আমরা সকলেই জানি, আমি সেদিকে যাব না। অ্যাশ স্যার ডিরেক্ট এসে বলেছেন যে আমি যাদের বিশ্বাস করেছিলাম, অ্যাকচুয়ালি তারা আমার সাথে প্রতারণা করেছে, তাই আমি এই কোমলমতি ফাউন্ডারদের এতদিন সময় নিয়ে তাদেরকে কিছু দিতেই পারেনি বিধায় আমি আন্তরিকভাবে দুঃখিত, এবং আমি আমার ভুল বুঝতে পেরেছি। এই ভুল বুঝতে পেরে আমি নিজে ওইখানে থেমে থাকিনি, আমি তাদের জন্য নতুনভাবে প্ল্যান বি ইউজ করেছি, এবং অ্যাড স্যার সফল হয়েছেন। এখানে কথা হচ্ছে যে আমরা যারা 10 তারিখ, 16 তারিখ এবং 3 তারিখের মিটিংগুলো শুনলাম, সবগুলো বিশ্লেষণমূলক আলোচনা শুনলাম, শোনার পরেও আমরা যে কাজটা করতেছি, যে আমরা ঠিক ওই না বোঝার মানুষের মতো না বুঝে বিভিন্ন রকম মিথ্যা তথ্য আমরা দিচ্ছি। তার মধ্যে 1 নম্বর তথ্য হচ্ছে অ্যাড স্যার রোববার আসতেছেন। আমি জানি না উনি কিভাবে বলেছেন, সেটা একান্ত ওনার ব্যক্তিগত ব্যাপার, কারণ একটা মানুষ যখন ভুলভাল বকে তখন তাকে কেউ থামাতে পারে না, কারণ সে নিজেকেই বড় মনে করে, তাই সে ভুল বলে। এখন কথা হচ্ছে দ্বিতীয় কথা, যে উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন মিটিংয়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম নেগেটিভ কথাবার্তা ছড়াচ্ছে। ওয়ান প্যাসিভ চলে গিয়েছে, ওয়ান প্যাসিভ নতুন বিজনেস শুরু করতে যাচ্ছে, এবং সেখানে আমাদের নতুন করে নিজের পকেট থেকে টাকা দিতে হবে। তাদের কাছে আমার প্রশ্ন, তারা কি অ্যাশ স্যারের কথা শোনেনি? অ্যাশ স্যার বলেছেন আমি শুধুমাত্র আমার বিজনেসের সিস্টেমটাকে চেঞ্জ করতেছি, আমার যে প্রোডাক্টের ফিচারগুলো ছিল সেগুলোকে আমি অত্যাধুনিক করে এআই থেকে সুপার এআই এ রূপান্তর করে আমি সেগুলো মার্কেটে ছাড়ার জন্য রেডি হচ্ছি। এবং আমার যারা এখানে ফাউন্ডিং মেম্বার রয়েছে তাদের থেকে যারা ওই বিশ্বাসঘাতকতার দলে রয়েছে, অর্থাৎ মুখে এক অন্তরে আর এক, তাদেরকে আমি ছেটে ফেলে
নতুন একটা পৃথিবী, নতুন একটা রূপ, নতুন একটা বাগান তাদেরকে উপহার দিতে যাচ্ছি, যেখানে যে মানুষরা প্রবেশ করবে তাদের কোনো পয়সা দিতে হবে না, নট এ সিঙ্গেল মানি। কোনো একজন ব্যক্তিকেও একটি টাকাও, এই নতুন সিস্টেমে যে আমরা যাচ্ছি সেই সিস্টেমে কাউকেই কোনো টাকা পে করতে হবে না। তাহলে একবার চিন্তা করে দেখেন আমরা কতজন ফাউন্ডিং মেম্বার এখানে ও কানেক্ট পারচেস করেছি আর কতজন করিনি। এটা আমাদের সকলের জানা, মাত্র 8 লক্ষ মানুষ সেখানে পে করেছিল, যেটা আমরা ইতিপূর্বে দেখেছি। তাহলে এই যে 6 লক্ষ মানুষ পে করেনি, তাদের জন্য কি এটা আশীর্বাদ নয় যে তাদেরকে নতুন করে আর একটি টাকাও দিতে হচ্ছে না, কিন্তু তারা ওয়ান প্যাসিভেই রয়েছেন? কই, আমাদের সিও তো বলেননি যে যারা পে করেনি তাদেরকে বের করে দেওয়া হবে। উনি সকলকে উদ্দেশ্যে বলেছেন এখানে আর নেক্সট টাইম একটি টাকাও কাউকে দেওয়া লাগবে না। তাহলে উইদাউট মানি আমরা একটা সুন্দর বিজনেস, সুন্দর একটা প্ল্যাটফর্মে দিকে ধাবিত হচ্ছি, আর সেখানে কিছু কতিপয় মানুষ এই কথাকে ভায়োলেট করে ওয়ান প্যাসিভের নামে মিথ্যা তথ্য রটায় বিভিন্ন মানুষকে এই ওয়ান প্যাসিভ থেকে, যাতে তারা নিজের নামটাকে কেটে নেয়, অর্থাৎ এই ভুল ভ্রান্তিগুলোকে তাদের সাথে হাতে হাত মিলিয়ে যেন তারাও ওই কি বলবো যে জাহান নামে চলে যায়, ওয়ান প্যাসিভ থেকে ছিটকে পড়ে যায়, সেই পায়তারা তারা করতেছে। আপনারা জ্ঞানী গুণী মানুষ, আপনাদের সকলকে আমার রিকোয়েস্ট, এই ধরনের মিথ্যা তথ্যকে আপনারা কখনোই একসেপ্ট করবেন না, কখনোই গ্রহণ করবেন না। এবং যারা এই ধরনের কথাবার্তা আপনাদেরকে বলবে, এই ধরনের যুক্তিহীন এবং ভিত্তিহীন তথ্য আপনাদেরকে দিবে, আপনারা যদি নিজেদের ভালো চান তাহলে সেখান থেকে আপনারা নিজেরাই সসম্মানে চলে আসেন। কারণ স্যার বলেছেন যে আমি কিন্তু আগাছা পরিষ্কার করতেছি। আগাছা কিন্তু একটা হয় না, গাছের পাশে দেখবেন আগাছার পাশে আর একটা আগাছা হয়। অর্থাৎ অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তৃণ সমদহে, অর্থাৎ আপনারা সমান অপরাধী হবেন। আর আগাছার একটা বড় যখন হবে, অর্থাৎ যিনি লিড দিচ্ছেন, এই কথাগুলো বলতেছেন, ওনাকে যখন উপরে ফেলা হবে, অর্থাৎ এই বড় গাছটাকে যখন উপরে ফেলা হবে, তার সঙ্গে ছোট ছোট যারা চারাগুলো রয়েছে, এই আগাছাগুলো রয়েছে, সেগুলোও কিন্তু উঠে যাবে। সো বি কেয়ারফুল, আপনারা সতর্ক হয়ে যান। এই ধরনের নেগেটিভ কথাবার্তা যে যেখানেই বলুক না কেন, সেখান থেকে নিজের ভালোর জন্যে আপনারা ওখান থেকে আস্তে করে চলে আসেন। ওনাকে কোনো কোশ্চেন করার দরকার নেই। আপনি যেখানে পজিটিভ পাচ্ছেন, যেখানে আপনি রিয়েল ইনফরমেশন পাচ্ছেন, স্যারের রিয়েল কথাগুলো পাচ্ছেন, আপনারা সেদিকে যান। আপনাদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ হাতছানি দিয়ে ডাকতেছে, আপনি সেখানে কখনোই এটাকে ডিনাই করতে পারবেন না। দ্যাটস ওয়াই আপনাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট, দয়া করে এই ধরনের যে কথাগুলো মানুষরা বলতেছে, যে ধরনের গ্রুপে এই ধরনের আলোচনা হচ্ছে, সেই গ্রুপকে আপনারা কোনো কিছু না বলে নিজের সম্মান রেখে সেখান থেকে আপনারা বের হয়ে আসেন, সত্যের পথে আসেন। জয় ইনশাল্লাহ হবেই। যেমন স্যার বলেছেন যে একমাত্র উপরওয়ালা ছাড়া এই ওয়ান প্যাসিভকে বন্ধ করার মতো ক্ষমতা কারো নেই। তাহলে উনি কতটা ডেডিকেটেড, কতটা রিয়েল, ওনার সব কার্যকলাপ কতটা আত্মবিশ্বাসী, সেটা নিয়ে আপনি প্রশ্ন করেন। আমরা প্রশ্ন করি যে আসলে ওয়ান প্যাসিভ কবে আসবে, উই ডোন্ট নো, আমরা জানি না। একমাত্র স্যার সব কিছু জানে। যে কোনো কিছু হোক, স্যার কারোর সঙ্গে শেয়ার করতেছেন না, কারণ উনি 2023 সালে শেয়ার করে আমরা সহ সকলেই লুজার হয়েছি। বারবার উনি সেই ভুল করবেন না, উনি কখনো করতে চাইবেন না। স্যার আমাদের এলসি লিডারদের মাধ্যমে দু একটা করে তথ্য আমাদের দিচ্ছেন, সেটা হচ্ছে আমরা যাতে নিজেরা প্রফুল্ল থাকি। স্যার খুব ভালো এবং কি বলবো যে এটা হচ্ছে আনবিলিভেবল, উনি একটা কাজ করে যাচ্ছেন। নিজে অসুস্থ থেকেও, নিজে অসুস্থ থেকেও ওনার লক্ষ্যকে স্থির রেখে উনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। সেই মহামানবটার জন্য আমাদের সকলের দরকার হচ্ছে প্রার্থনা, সকলের দরকার হচ্ছে সাপোর্ট। সেই সাপোর্টটা কি? নট ফিনান্সিয়াল সাপোর্ট, সাপোর্টটা হচ্ছে বিশ্বাস, সাপোর্টটা হচ্ছে ওনার সঙ্গে থেকে এই পৃথিবীকে নতুন রূপ দেওয়ার একটা অদম্য ইচ্ছা এবং আমাদের লক্ষ্যকে ঠিক রাখা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, থ্যাংক ইউ হায়াত ভাই। ধন্যবাদ স্যার। এই মিটিংয়েই আমরা গত সোমবার বোধহয় রাউন্ড টেবিল ডিসকাশনে কিন্তু এই কথাগুলি বারবার বলেছি, কিন্তু কেন জানি আমরা আসলে কথাগুলো প্রচার করছি না। এখানে আমরা 109 জন আছি বোধহয়। আমরা 109 জনের 10 জনকে বললেও কিন্তু 1000 লোক জেনে যায়। 1000 লোক থেকে আরো যদি 10 জন জানে, আপনারা চিন্তা করুন কতজন জানবে? 10,000 জেনে যাবে।
কিন্তু আমরা কেন যেন নিষ্ক্রিয় হয়ে আছি, আমরা এটা করব না। আপনি পজিটিভ আসছেন, কিন্তু যদি আপনি মুখ না খোলেন সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ মানবতার কাজ হলো না। এই যে আমরা এখানে আসতেছি বারবার, আমরা এই কথাগুলো বারবার বলছি, এখানে আমাদের ব্যক্তি স্বার্থ কিছুই নেই। হ্যাঁ, স্বার্থ হলো একটা, দেশ জাতির, এই ভূখণ্ডে এবং মানুষের জন্য, যে আমি যদি একটি ভালো কথা প্রচার করি সেটাও কিন্তু এক ধরনের মানবতার কাজ হবে, হিউম্যানিটির কাজ হবে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা কিন্তু বারবার বলে যাচ্ছি। কিন্তু হিউম্যান মাইন্ড স্ক্যাটার্স একটা প্রবাদ আছে যে মানুষের মন কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যায়। ভালো একটা কথা কিন্তু মনে বেশিক্ষণ থাকে না। হয়তোবা ৭২ ঘন্টা পর ওটা কিন্তু মলিন হয়ে যায়। ওটা মিলিয়ে যায়। এরপর যখন কেউ একটা নেগেটিভ কথা বলে ওটা কিন্তু খুব বেশি ভালো মনে থাকে। এটা আমাদের মানুষের একটি মনস্তত্ত্ব। আমরা এটা থেকে বেরিয়ে আসি। এজন্যই স্যার বলেছেন নেগেটিভিটির কাছেও যাবে না। কারণ আমার মনে আছে তিনি সম্ভবত ১৬ তারিখে কথাটা বলেছেন। যে আমি ৩ শ্রেণীর লোককে এখান থেকে আমি আমার নেক্সট পেজে যাচ্ছে না। স্পষ্ট বলেছেন। খুব কঠিন কথা, কড়া কথা বলেছেন। মনে হয় অনপেসিভের জীবনে এরকম কড়া কথা আমি শুনিনি। আগে বলতেন যে সবাই যাবে। নোবডি উইল লেফট হিয়ার। অর্থাৎ এখানে কেউকে রেখে যাওয়া হবে না, ট্রেনে সবাই উঠবে। কিন্তু এই ১ম ১৬ তারিখে সম্ভবত আমি যে কথাগুলো শুনতে পেলাম যে নেক্সট পেজে সবাই যাবে না। আর সবাইকে নেওয়ার জন্য আমি বাধ্য নই। কারা যাবে না? ১ নম্বরে তিনি বললেন যে কিছু রেপুটেড পাপী। আমি নাম দিছি এরকম রেপুটেড পাপী। অর্থাৎ অনপেসিভ এর ভিতরে থেকে খুব রেপুটেশন নিয়ে আছে, কিন্তু দ্বিমুখী চারণ। অর্থাৎ ২ দিকে মানি মন দিয়ে আছে। অর্থাৎ অনপেসিভ ও আছি ভাব, ভিতর থেকে সাধারণ কিছু ফাউন্ডিং মেম্বারকে নিয়ে অন্য দিকে আবার ধাবিত হওয়া। তো এই প্রসঙ্গে তিনি বললেন যে এটাও আমি জানি রেপুটেড কিছু পাপী আছে। ২ নম্বরে বলেছেন ওই রেপুটেড পাপীর সাথে যারা গেছে, অর্থাৎ রং পিপল, রং লিডার বা মানে রং রেপুটেড পারসনটা যে রং লোকগুলোকে ডেকে নিয়েছে ওরাও অপরাধী। ওরাও অপরাধী। অতএব ওদেরকেও ছাঁটাই করা হবে বা ওদেরকেও নেক্সট পেজে যেতে দেওয়া হবে না। ৩ নম্বরে বলেছেন এমন কিছু প্যাসিভ লোক আছে যারা কুম্ভকর্ণের ঘুম ঘুমায়, এরা ঘুম থেকে উঠেই একটা খোঁচা মারা কথা বলে। অর্থাৎ তিনি বললেন, আমাদের লাভলি সিও বললেন কানে বিষ ঢেলে দেয়। আপনারা দেখুন কথাগুলো মিলিয়ে দেখুন যে লাভলি সিও যে আসলে আমাদেরকে চেকিং এ রেখেছেন। তার প্রমাণটা দেখুন তো। আসলে কি আমার আশেপাশে আপনার আশেপাশে এমন কিছু নেই ব্যক্তিবর্গ যারা যেভাবেই হোক অনপেসিভ অনপেসিভ এ এসে ঘুমিয়ে আছে হঠাৎ করে বলে, "কি ভাই কি খবর তোমার অনপেসিভ এর? ও আসবে না, ও গেছে।" এরকম কথা বলে কিন্তু। এই কথা কিন্তু শুনতে হয়। জানি না আপনারা শোনেন কিনা আমি কিন্তু এগুলো শুনি। তাহলে এই যে ঘুমন্ত ব্যক্তি, কুম্ভকর্ণের ঘুম ঘুমানো ব্যক্তি, এরাও কিন্তু নেক্সট ফেজে যাওয়ার জন্য হয়তোবা যোগ্য নয়। ৩ টা শ্রেণী আমি আবারও বললাম, আমরা যেন ৩ টা শ্রেণীর মধ্যে না পড়ি। আল্লাহ পাক আমাদের রক্ষা করুন। কেন বলছি রক্ষা করুন? কারণ স্যার বলেছে যখন তুমি নেক্সট পেজ দেখবে তুমি বলবে ওয়াও! এবং এটাকে তিনি বলেছেন যে সৃষ্টিকর্তার হাতে টাচ রয়েছে। এত বেশি, এত বেশি যেটাকে আমরা বলতে পারি আ মানে অতুলনীয় হবে অর্থাৎ আনপ্যারালালড, হ্যাঁ? তো সেই জিনিসটা এবং আমরা যে অন পৃথিবী কি পেতে যাচ্ছি এটা যদি একবার গভীরে চিন্তা করি আমরা কিন্তু রাতে ঘুমাতে পারবো না। কারণ দেখুন মাল্টি স্ট্রিম ইনকাম যখন শুরু হবে আপনি ইমাজিন করতে পারবেন না যে আপনি কিভাবে কতটুকু ভ্যালুড আপনি হয়ে যাচ্ছেন। কত ধারা থেকে যে আজকেও বলেছে, আজকে না সরি গতকালকে ভিন্ডিকেশনে রেড বলেছে যে আমি একটা তোমাদেরকে শুধু আমাদের কোম্পানির মূল ভিত্তিটা বলি, বেসিক যেটাকে আমরা গ্রাউন্ড রুল বলি। সেই রুলটা কি জানো? আ রেড বললেন যে সেই বেসিক ভিন্ডিকেশন পর্বটা আপনারা দেখবেন। ভালো লাগছে খুব জিনিসটা। এই পর্বটা ভালো লেগেছে আমার কাছে, খুব তথ্যবহুল পর্ব। যে ভিন্ডিকেশনের ব্যাখ্যা তিনি বললেন যে ভিন্ডিকেশন হলো কি? ভিন্ডিকেশন মানে হলো আমার যে দোষ ত্রুটিগুলো হয়েছে সেই দোষ এবং ত্রুটিগুলোকে ক্লারিফিকেশন দেওয়া। অর্থাৎ এটাকে ব্যাখ্যা দেওয়া এবং নজির তৈরি করা। যে কি হয়েছে সালতামামি দেওয়া বা টোটাল জিনিসটাকে বুঝিয়ে বলা। এই সময় এই হয়েছে, এই সময় এই হয়েছে। এই যে ব্যাখ্যাদান এটাকে বলে ভিন্ডিকেশন। তো এই ভিন্ডিকেশন পর্বে এসে রেড বলছেন যে এই বিজনেস অন প্যাসিভ এর যে বিষয়টা যখন অন প্যাসিভ শুরু হবে তখন মানি তোমরা কি পরিমাণ এটা বলছে ক্রিস। যখন অন প্যাসিভ শুরু হবে তখন যে তুমি কি হবে আজকেও বলেছে সে
মানে সে ১ মিনিট শুধু বলেছে। টোটাল লাইভের ভিতরে সে ১ মিনিট বলেছে যে অন পেজে যখন আসবে তিনি হাত পা ছড়িয়ে, ছিটিয়ে বললেন যে অ্যামেজিং, গুড মানে এটা এক্সিলেন্ট, এটাতে কি হবে? I cannot say that, আমি বলতে পারি না। গত পরশু তো বলেছিলেন যে তোমার যখন লাইফ স্টাইল চেঞ্জ হবে তোমার পাশের প্রতিবেশী তোমার দিকে আর চোখে তাকাবে আর বলবে এর কি হলো? এ কোথা থেকে এগুলো পেল? এটা তিনি গত পরশু বলেছেন। তো যাই হোক উনি প্রতিদিনই এই কথাগুলো বলে যাচ্ছেন। কারণ তিনি বলেছেন, "আমি যা দেখেছি আমার এখনো গুজবাম্প হয়ে যাচ্ছে।" অর্থাৎ ক্রিস বলছে কথাটা যে, "আমি যা দেখেছি আমার মানে গায়ের পশম কাঁটা দিয়ে উঠেছে। এ কি?" আর অ্যাশও বলেছে যে, "এটা এমন একটা নেক্সট পেজ হতে যাচ্ছে, এটা তোমাদেরকে এতটুকু বলব এটা মানে সৃষ্টিকর্তার টাচ আছে এখানে। হ্যাঁ? সৃষ্টিকর্তা এখানে টাচ করে এই কাজগুলো করেছেন মনে হয়। অর্থাৎ তিনি তার আপন হাত দিয়ে কাজগুলো না করলে এগুলো হতে পারে না। মানে অসাধারণ, অতুলনীয়, ইউনিক। হুম? তো সেই পর্বের জন্য যখন আমরা ইনশাআল্লাহ কোয়ালিফাইড হব, আমরা যাবো, আমরা মাল্টি স্ট্রিম ইনকাম পাবো। আমার মনে হয় সম্ভবত যতটুকু জানি, আমার মনে হয় এটা আমি আবারও বলছি এটা আমার অনুমান যে ৩২ টি সিস্টেম থেকে আমাদের ইনকাম আসার সম্ভাবনা আছে। হয়তোবা ৩২ টি সিস্টেমের সবকিছুর সাথে যে আমরা থাকবো এমন না। যেমন একটা বলি যে সফটওয়্যারকে যারা মনে করেন যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার সম্পর্কে যারা স্কিল তারা এখানে সফটওয়্যার সেল দিবেন। হয়তোবা আমরা এটা পারব না। এরকম কিছু স্ট্রিমিং আছে যেখানে হয়তোবা আমরা থাকতে পারব না। কিন্তু যদি আমরা ৩২ টার জায়গায় ১০ টাতেও থাকতে পারি কমনলি, তো দেখেন ইনকামের কি ধারা তৈরি হবে। সেই এমন একটা কোম্পানিতে আমরা আছি যারা যে কোম্পানিটা বিশ্বের বড়, বড় প্রজেক্ট নিয়ে কিন্তু কাজ করছে। আমরা জানি না হোয়াট ইস অন পেসিভ। বলা হচ্ছিল আজকে আমাদের সঞ্চালক মহোদয় বলেছিলেন যে অন পেসিভ আসলে কি একটু বুঝিয়ে বলবেন। সেই প্রসঙ্গে আমি একটু আমার যতটুকু জ্ঞান আমি বলছি। আসলে অন পেসিভ কি নয় সেটা বলুন। বর্তমান পৃথিবীতে বর্তমান পৃথিবীর যতগুলো প্রজেক্ট আছে, যতগুলো সেক্টর আছে সেখানে কিন্তু অন পেসিভ আছে। এখন আমরা বুঝি না, আমরা জানি না। আমরা রিসার্চ করি না, আমরা গবেষণা করি না। আমরা শুধু একটা জায়গায় আছি, টাকা কবে পাবো? এটা কি করলো? ওটা কি করলো? এই বিভিন্ন মন্তব্য করছি। কিন্তু বিশ্বের অন্যান্য দেশের ফাউন্ডিং মেম্বাররা কিন্তু যখন অ্যাশকে প্রশ্ন করে বা লিডারদের প্রশ্ন করে তখন কিন্তু তার ভ্যালু নিয়ে প্রশ্ন করে যে প্রোডাক্টের ভ্যালু কি হবে? প্রোডাক্টটা কি হবে? যেমন এ এ এতেও যদি আমাদের মন না ভরে যেটা লাভলি সিও বললেন যে নেক্সট পেজ সম্পর্কে তোমাদের আমি কিছুই বলব না। কারণ নেক্সট পেজের গল্প যেটা আমি বলিনি সেই গল্প তোমরা কি করে জানবে? অতএব এটা নিয়ে কোন কথা বলবেন না, কোন অনুমানও করবেন না। তবে আমি তোমাদের এতটুকু বলে যাচ্ছি যে আমাদের ২৩ সালের যে ওকানেক্টটা ছিল সেটা যা ছিল ওইটা ওই সময়ের জন্য সেরা ছিল। কিন্তু ওই সময়ের থেকে বর্তমানের যে ভিডিও কনফারেন্সিং টুলটা আমি নিয়ে এসেছি অলরেডি ডান, সেটা ৩০০ গুণ ক্ষমতা সম্পন্ন হয়েছে এবং ৩০০ গুণ অতুলনীয় হয়েছে। অর্থাৎ অন্যান্য জায়ান্ট টেকরা ৫ বছর পর যা করবে অলরেডি সেটা আমি করে ফেলেছি। এবং স্যার আরো বলেছেন, "তোমরা যদি স্টেপ 1 এর কথা বলি, মনে রাখবে আমি স্টেপ 3, 4, 5 এ আছি। তোমাকে যদি আমি ১৫ বলি, তাহলে মনে রাখবে আমি 20 এ আছি। তোমাকে যদি 20 বলি, আমি 25 এ আছি। এবং আমি এখন আর কোন কিছু কামিং সুন বলব না।" ওই যে ভিন্ডিকেশন টা তিনি বলেছেন যে, তার যে ভিন্ডিকেশন টা দেখুন যে, "আমি কামিং সুন বলব না।" এটা কেন বলছি তাও তোমরা জানো। এখন আমি জিনিসটা নিয়ে এসে হাজির হয়ে বলব, "এনেছি, তোমরা চলো। লেট আস গো। চলো আমরা স্টার্ট করি।" এখন এত কিছুর পরেও এই কথাগুলো বলার পর আমরা ৪৮ ঘন্টা পজিটিভ থাকবো। ৪৮ ঘন্টা পর আমরা আবার নেগেটিভ হয়ে যাব। এবং বাংলাদেশ না শুধু, বাংলাদেশ সহ অন্যান্য সব জায়গাতেই বলব কিছু, কিছু গ্রুপ আছে এমন কিছু কথা বলা শুরু করছে যে সেখানে সাধারণ মানুষগুলোকে একদম বিপদগামী করে ফেলতেছে। অ্যাশ কি কোথাও বলেছে আমাদের পেমেন্ট দিতে হবে? বরঞ্চ রেট একটা কথা বলেছেন যে তোমাদের ওখানকার যে কারেন্সিটা হবে, তোমরা যে নেক্সট পেজে যাবে সেখানকার যে কারেন্সি, সে কারেন্সি হবে তোমার সততা। সে কারেন্সি হবে তোমার মাইন্ড সেটআপ। অর্থাৎ তুমি ওখানে মাইন্ডটাকে সেটআপ করে যাবে। কি সেটআপ করবে মাইন্ডটা? এখন মাইন্ড সেটআপ এর বিষয়ে আসি। মাইন্ড সেটআপ এর বিষয় হলো তুমি যে আগের ধ্যান ধারণা যে অন প্যাসিভ এ ছিলে, সে আগের অন প্যাসিভ ছিল কি প্যাসিভ ইনকাম। অন প্যাসিভ মানে অনলাইন প্যাসিভ ইনকাম। নো, এটা থেকে বেরিয়ে আসো। অন প্যাসিভ মানে অনলাইন প্যাসিভ ইনকাম নয়। অর্থাৎ এটা কোনো প্যাসিভ প্ল্যাটফর্ম নয়। এটা একটা আইটি কোম্পানি এবং এআই যুক্ত বিশ্বের সবচেয়ে বড় অর্থাৎ ওয়ার্ল্ড লার্জেস্ট এই আইটি কোম্পানি এখানে ঘুমিয়ে, ঘুমিয়ে ইনকাম দিবে এটা আসলে এটা অসম্ভব। ঘুমিয়ে, ঘুমিয়ে ইনকাম এখান থেকে তোমাকে দেওয়া হবে না। তো কি করতে হবে? ২ ন বলি ৩ টা ব্যাপারে আমাদেরকে বলেছেন যে ৩ টা ধারণা তোমরা পাল্টাও। তাহলে তোমার মাইন্ডসেট ঠিক হয়ে যাবে। ১ম মাইন্ডসেট এখানে ঘুমিয়ে, ঘুমিয়ে কোনো প্যাসিভ ইনকাম হবে না। ২ নম্বরে এটা ফুললি অটোমেটেড নয় যে একবার চাবি মেরে দিলাম আর কোনো কাজ নেই। না, এটা সে ফুললি অটোমেশন হবে না। ৩ নম্বরে এখানে কোনো ইফোর্ট লাগবে না এটাও ভুলে যাও। এখানে সামথিং ইফোর্ট লাগলেও লাগবে। আসুন কথা হয়তোবা একটা কথা মন খারাপ হয়ে গেছে। এখন আমার মন ভালো করার কথা বলি। মন ভালো করার কথা হলো হ্যাঁ, এটা কোনো প্যাসিভ প্ল্যাটফর্ম নয়। এটা হতে পারে না। একটি এআই কখনই প্যাসিভ প্ল্যাটফর্ম হতে পারে না। এটা অ্যাক্টিভ প্ল্যাটফর্ম। এখানে আপনাকে কি করতে হবে? আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। কতটুকু অ্যাক্টিভ থাকতে হবে? সেই প্রসঙ্গে রেট বলেছেন। এটা এমন কোনো কোম্পানি নয় যেমন তুমি একটা দোকান খুলে বসলে ২৪ ঘন্টা দোকানের চিন্তায় তুমি নিমগ্ন না। এখানে ঠিক তা নয়। তোমাকে এখানে কিছুটা সময় তোমাকে এখানে অ্যাক্টিভ থাকতে হবে। বাকিটা অটোমেশন হয়ে যাবে। আবারও বলছি ফুললি অটোমেশন নয়। মানে এখানে অটোমেশন যে নাই কথা এটা নয়। ফুললি অটোমেশন নয় মানে এখানে আপনাকে কিছু হাতের ছোঁয়ায় কাজ করতে হবে। বাকিটা অটোমেশন।
যেমন আমি একটা উদাহরণটা নিই, আপনি যখন কোনো এটিএম বুথে যান, অর্থাৎ আমরা এটিএম এর সংজ্ঞাটাই জানি। এটিএম এর সংজ্ঞাটা হলো অটোমেটেড টেলার মেশিন। অর্থাৎ অটোমেশনে আপনাকে সেখানে টাকা দেওয়া হয়। এখন আমার প্রশ্ন, সেটা কি ফুললি অটোমেটেড? সেখানে আপনি যান, আপনি কার্ডটাকে অন্তত সেখানে পাঞ্চ করেন, তারপরে আপনি পাসওয়ার্ড দেন। এরপর অটোমেশনে টাকাটা ওখান থেকে মেশিন গুনে এই কাজটা আপনার করা হয় না। কারণ এই কাজটা আপনার, এই ম্যাথমেটিক্সটা আপনি করতে গেলে আপনি ভুল করবেন। টাকা গোনা একটা ম্যাথমেটিক্যাল কাম, এটা ব্রেনের কাজ। এই কাজটা আপনাকে এআই করে দিচ্ছে। আপনি স্রেফ দাঁড়িয়ে আছেন, মেশিন লার্নিং আপনাকে ৳৩,০০০, ৳১০,০০০, ৳৫০,০০০, ৳২৫,০০০, ৳২০,০০০ দিয়ে যেখানে যে এটিএম বুথে যেভাবে হয় আপনাকে বিভিন্ন মানে ট্রে থেকে এনে সে তার গুণিতকে বা তার নামতায় আপনাকে কাজটা করে দিচ্ছে, আপনাকে টাকাটা দিচ্ছে, আপনি টাকাটা টান দিয়ে নিচ্ছেন, আপনার কার্ডটা বের করে নিচ্ছেন। ঠিক এটাই কল্পনা করুন। এটা কি ফুললি অটোমেশন? নয়। ফুললি অটোমেশন নয়। এখানে আপনার হাতের ছোঁয়া আছে, এখানে আপনার কিছু এক্টিভিটিস আছে। বাট মূল ম্যাথটা, মূল যে অঙ্কটা সেটা কিন্তু করতেছে মেশিন। তার মানে ওএস এ ঢোকার পরে আপনাকে ধরুন এটিএম মেশিনের মতো যে কাজটা করতে হয় সেটা আপনাকে করতে হবে। কি করতে হবে? আপনাকে কিছুটা হলেও সেখানে অ্যাক্টিভ থাকতে হবে। আপনার অটোমেশন মোড বা প্রক্রিয়া হয়তো, এটা কিন্তু আমি অনুমানে বলতেছি। কারণ আমরা ওএস সম্পর্কে কিচ্ছু জানি না। জাস্ট আপনাদের সুবিধার্থে কথাগুলো বলতেছি। কি হবে উই ডোন্ট নো। আমরা জানিই না কি হবে। কিন্তু আমরা রেড এর কথার প্রেক্ষিতে বলতেছি। রেড স্যার বলেছে যে এখানে কিছুটা এফোর্ট তোমাকে দিতে হবে। বা আবারও বলছি, কিছুটা এফোর্ট এর কথা বলেছেন। নো এফোর্ট আর কিছুটা এফোর্ট, এখানে ডিফারেন্স আছে। নো এফোর্ট মানে এফোর্টই দেওয়া লাগবে না। বাট সেটা নয়। আমাদের কিছুটা এফোর্ট এখানে দেওয়া লাগবে। এবং অ্যাজ লাইক ড্রিংকিং ওয়াটার, অর্থাৎ পানি খাওয়ার মতো সহজ হবে এই কাজটা, যেটা আমাদের লাভলি সুইয়ার স্যার বলেছেন। সুতরাং এটায় তো মন খারাপ করার কিছুই দেখি না। এখানে তো মন খারাপের কোনো বিষয় আমরা পাচ্ছি না। আর দ্বিতীয়ত বলেছেন যে, আমার মনে আছে এটা সম্ভবত ১০ তারিখে বলেছিলেন যে, "যারা অ্যাক্টিভেশন করেছো, তোমাদের সেই অ্যাক্টিভেশনের চার্জটা ফেরত দিয়ে দেওয়া হবে তোমাদের ওয়ালেটে। আর যারা অ্যাক্টিভ করতে পারোনি, প্রোডাক্ট পারচেজ এর অ্যাক্টিভেশন করতে পারোনি, তোমাদেরও চিন্তা নেই, ইউ আর ভ্যালিড টু।" তাহলে আমরা কোন ওয়েতে আমরা মন খারাপ করছি? কেন আমরা মন খারাপ করছি? মন খারাপের বিষয়টা এখানে কি আছে? বরঞ্চ আমরা তো উৎফুল্লিত থাকবো। আমরা এমন একটা এআইটি কোম্পানিতে আছি যেটা আমাদের উপরওয়ালার থেকে একটি প্রিভিলেজড, উপরওয়ালা থেকে আমাদের একটি আশীর্বাদ যে আমরা মাল্টি স্ট্রিমে এখানে ইনকাম পাবো। বাট গ্রাউন্ড লেভেল হলো এটা, যেটা আমি বলতে পারিনি, যে গ্রাউন্ড সূত্রটা, অর্থাৎ এই কোম্পানির বেসিক সূত্র যেটা রেড বলেছেন গতকালকে ভিন্ডিকেশন লাইভে, যে মাল্টি স্ট্রিম ইনকাম সেটা বাদ দাও, সেটা হবে। সেটা নিয়ে কোনো টেনশন নেই। বিভিন্ন ওয়েদের ইনকাম আসবে। কিন্তু মূল থিম হলো তুমি প্রোডাক্ট পারচেজ করবে, মানে তুমি কিনবে, প্রোডাক্টকে তুমি সেল দিবে, তোমার কমিশন আসবে। এটাই হলো এই কোম্পানির মূল থিম। এই মাইন্ডসেটটুকু ঠিক করো। অর্থাৎ তুমি প্রোডাক্টটা কিনবে, পারচেজ করবে। কিভাবে করবে? সেটা কোম্পানি ভালো বলে দেবে, সেটা আমরা জানি না। যেহেতু কোম্পানি বলেছে কোনো মানি লাগবে না, টাকা লাগবে না। এখন পারচেজ কি করে হবে? সেটা আমরা কি করে বলবো? সেটা আমাদের লাভলি সিও এসে বলবেন। কারণ আমরা ওয়েব সম্পর্কে জানিই না। তো আমরা গল্প কিভাবে দেব? বাট এতটুকু বলেছেন, ওয়াও! এতটুকু বলেছেন, ওয়াও! কিরিশ বলেছেন, ওয়াও! রেড বলতেছেন, ওয়াও! সবাই ওয়াও বলতেছেন যে এটা এটা অ্যামেজিং হবে তোমাদের জন্য। জীবন পাল্টে যাবে তোমাদের। তোমরা এটা মানে নিজেকে এন এ এ মানে এটাকে নিমগ্ন করে ফেলবে তোমরা। এমন কিছু তোমাদের জন্য আসতে যাচ্ছে। তোমাদের লাইফটাই টোটালি ইউ-টার্ন চেঞ্জ হয়ে যাবে। বাস এতটুকুই আমরা জানি। তো সেক্ষেত্রে এই গ্রাউন্ড লেভেলের বা বেসিক লেভেলের সূত্রটা হলো এই, প্রোডাক্ট পারচেজ করব, প্রোডাক্ট সেল দিব, আমরা সেখান থেকে কমিশন পাবো। দ্যাটস সিম্পল ম্যাথ। এখন প্রশ্ন করতে পারেন যে প্রোডাক্ট কিভাবে আমরা সেল দিব? সেটা তো আমরা জানি না। প্রোডাক্ট কিভাবে সেল দিব সেটা আমরা জানি না। তবে আমাদের বিল মার্শ তার টোটাল ভিডিওতে বলেছেন, গতকালকে না গত পরশুর ভিডিওতে বলেছেন, বিশ্বের সবচেয়ে বড় অটোমেশন হবে আমাদের ওয়ান প্যাসিভে। এখন অটোমেশন যেহেতু আছে, যদি এটিএম বুথ থেকে টাকা তুলতে পারি, তাহলে এখানেও আমরা কাজ করতে পারব। আমার কথা ক্লিয়ার। যদি এটিএম বুথ থেকে আমরা টাকা তুলতে পারি, তাহলে আমরা ওএস এ যেও প্রোডাক্ট পারচেজ, প্রোডাক্ট সেল অ্যান্ড কমিশন ইনশাআল্লাহ আমরা জেনারেট করতে পারব। আমি আবারও বলব, আমি আবারও বলতেছি, কমল স্যার যে কথাটা বলে গেছেন, আমিও তার সাথে সুর মিলিয়ে বলছি, প্লিজ, 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 প্লিজ একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরুন। ধরুন না একটু ধৈর্য। হয় আরো ১ মাস, হয় আরো ২ মাস। একটু কষ্ট করুন না। যার কাজটা করে যান। অন পেসিভ আপনার কয় টাকা নিয়েছে? আর অন পেসিভ নিজে থেকে কত ইনভেস্ট করেছে? সেটা একবার ভাবুন। এবং আমরা শান্ত থাকি, কুল থাকি। আমরা যেন নেগেটিভ না হই। যারা নেগেটিভ কথা বলে তাদের ধারে কাছেও আমরা যাব না। কারণ এড স্যার বলেছে যারা নেগেটিভ বলে তাদের কাছে যারা যারা যায় তারাও অপরাধী। এটা কিন্তু এড স্যারের কথা। নেগেটিভ যারা বলে তাদের কাছে যাও কেন তোমরা? অতএব তোমরাও অপরাধী। তো ভাই, গার্ডেনের আগাছা পরিষ্কার করা হচ্ছে। আমরা যেন এর আওতায় না পড়ি। আল্লাহ পাক আমাদের সকলকে রক্ষা করুন। ভালো থাকবেন। ওভার টু সঞ্চালক। আসসালামু আলাইকুম। ওয়াও, এক্সিলেন্ট, চমৎকার, খুব দুর্দান্ত আপডেট বিশ্লেষণ এবং চমৎকার আমরা একটা আলোচনা শুনলাম। তো আমরা ছাত্রদেরকে
করতালির মাধ্যমে আমরা অভ্যর্থনা জানাবো। সবাই আহসান খোরশেদ স্যারকে আমি বলবো যে সবাইকে আনমিউট করে দেওয়ার জন্য প্লিজ। এরপরে আমরা ফিডব্যাকে চলে যাব যে আমাদের দুজন স্যার যে আলোচনাগুলি করলেন এবং আপনারা বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা বা কোনো জায়গায় প্রবলেম হলো কিনা আপনারা অবশ্যই আপনার ওপিনিয়ন দিবেন এবং কারো কোশ্চেন যদি থাকে অবশ্যই সেই সুযোগটা আপনারা পাবেন।